তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, আজকের ভিডিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের পাঠ্য জ্ঞানচক্ষু এই গল্পটিকে একদম টেক্সট ধরে ধরে পড়ানোর আয়োজন করা হয়েছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। জ্ঞানচক্ষু গল্পের টেক্সট ভিত্তিক আলোচনা শুরু করার আগেই আমাদের জেনে নিতে হবে এই গল্পের উৎস প্রসঙ্গে। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম নামক গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে। আরেকবার আমি রিপিট করছি, জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম নামক গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে। এরপরই আরেকটা জায়গায় আমাদের একটু জেনে নিতে হবে জ্ঞানচক্ষু এই কথাটার মানে কি। আমরা গল্পটা পড়া শুরু করব, তার আগেই গল্পের নামের অর্থটা আমাদের জানা প্রয়োজন। দেখো, জ্ঞানচক্ষু এই কথাটার সাধারণ অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি কিংবা বোধোদয়। বোধ মানে নতুন জ্ঞানের উদয়। আরও যদি ভেঙে বলতে হয় তাহলে এইভাবে ব্যাখ্যা করা যায় যে পুরাতন কোনো অর্থাৎ পুরনো কোনো ভুল ধারণাকে ভেঙে নতুন বা প্রকৃত জ্ঞানের উদয়। এটা হলো জ্ঞানচক্ষু কথাটার সম্পূর্ণ মানে। অর্থাৎ জ্ঞানের চক্ষু, চক্ষু মানে দেখা, নতুনভাবে জ্ঞানকে দেখা, নতুন জ্ঞানকে পাওয়া। আমরা এই গল্পের মধ্যে পড়ব কে নতুন জ্ঞান পেল এবং কিভাবে পেল সেটাই। প্রথমেই শুরু করি এভাবে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল, মার্বেল মানে স্থির হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। কথাটা শুনে, কোনো একটা কথা শুনে তপনের চোখগুলো স্থির হয়ে গেল। মানুষ যখন অবাক হয়, বিস্মিত হয়, অর্থাৎ কোনো কিছু শুনে তার মধ্যে একটা বিস্ময়ের ভাব জাগে, অবাক বিহ্বল, তখন সাধারণত মানুষের চোখ মুখ স্থির হয়ে যায়। ঠিক তেমনই অবস্থা হয়েছে তপনের। সে কোনো একটি কথা শুনেছে এবং তারপরেই তার চোখ দুটি স্থির হয়ে গেছে, অর্থাৎ সে অবাক হয়ে গেছে। কি কথা শুনেছে সে? সে শুনেছে নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। অর্থাৎ তপনের নতুন মেসোমশাই, তপনের ছোট মেসো নাকি বইয়ের লেখক, অর্থাৎ তিনি নাকি বই লেখেন। এই কথাটা তপন শুনেছে। আর কি শুনেছে? সেসব বই নাকি ছাপাও হয়। অর্থাৎ তপনের নতুন মেসোমশাই, ছোট মেসো যে সমস্ত বই লেখেন সেই বইগুলি নাকি ছাপা হয়। অনেক বই ছাপাও হয়েছে মেসোর। এই মেসো, নতুন মেসোর অনেক বই নাকি ছাপাও হয়ে গেছে। এই কথাটি তপন শোনা মাত্রই তপনের চোখ মার্বেল হয়ে গেল বিস্ময়ে। অর্থাৎ তপনের নতুন মেসোমশাই একজন সত্যিকার লেখক, যার অনেক বই ছাপা হয়েছে। এই কথাটা শুনেই বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। এরপর চলে আসি পরের পাতায়। তার মানে তপনের মেসোমশাই একজন সত্যকারের লেখক। সত্যিকারের লেখক মানে? সত্যিকারের লেখক মানে লেখক কথাটার মানে কি এটাই তপন জানতো না। অর্থাৎ লেখক যে সত্যিকারের মানুষ, এটা তপন জানলো। এই জন্যই কথাটা বলা হচ্ছে সত্যিকারের লেখক, অর্থাৎ ঠিকঠাক লেখক, যার লেখা ছাপা হয়, যিনি লেখেন, সেই রকম একজন লেখক এবং মানুষ, তার সান্নিধ্য তপন আগে পায়নি। তাই জন্য তপন এটা ভাবছে যে মেসো একজন সত্যিকারের লেখক। তারপর জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। জলজ্যান্ত একজন লেখক যার বই ছাপা হয়, সেই রকম ব্যক্তিকে তপন আগে কখনো এত কাছ থেকে দেখেনি এবং তার সাথে এত কাছ থেকে মেলামেশা করার সুযোগও তপন পায়নি। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা এবং মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের এই বিষয়টা নিয়ে সন্দেহ ছিল যে তার বাবা, মামা এবং কাকুর মতোই, সাধারণ মানুষের মতোই যে লেখকরাও আচরণ করে, এইটা তপন জানতো না। তপন জানতো যে লেখকরা এমন জগতের মানুষ হয় যাদের ধরা ছোঁয়া পাওয়া যায় না, অর্থাৎ সাধারণ মানুষের মতো তারা হয় না, এটা তপন জানতো। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।
কিন্তু নতুন মেশোকে দেখে তার বোধোদয় হলো, নতুন জ্ঞানের উদয় হলো। পুরনো যে ধারণা ছিল তপনের মনে যে লেখক মাত্রই হয় এমন এক ধরনের মানুষ যাদের ধরা ছোঁয়া পাওয়া যায় না, সেই ধারণা তপনের ভেঙে গেল। সে কি জানলো, নতুন জ্ঞান পেল যে লেখক মাত্রই হয় সাধারণ মানুষের মতোই, তার বাবার মতোই, তার মামার মতোই, তার কাকুর মতোই মানুষ। এরপর আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। তপন এটা ভেবেই অবাক হয়ে গেল যে একদম নিছক মানুষ, যেমন সাধারণ মানুষ হয়, আমাদের বাড়িতে যেমন বাবা রয়েছে, কাকু রয়েছে, ঠিক তেমনই, একটু অদল বদল নেই। সেই ওদের মতোই দাড়ি কামান, ওদের মতোই। কাদের মতোই? অর্থাৎ তপন ভাবছে যে ঠিক আমার বাবার মতোই, মামার মতোই, মেজো কাকুর মতোই। ওরা হচ্ছে তপনের বাবা, ছোট মামা, মেজো কাকু। তপন এটা বলছে যে ওদের মতোই, ঠিক দাড়িও কামান, সিগারেটও খান, খেতে বসে বলেন ব্যাস এত কখনো খাওয়া যায়, এই বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমান। অর্থাৎ স্বাভাবিক একজন মানুষ যেভাবে আচরণ করে, একজন সত্যিকারের লেখকও ঠিক সেই রকমই আচরণ করছে। এটা দেখি তপনের জ্ঞান চক্ষু খুলে গেল। তপন বিস্মিত, হতবাক। এরপর এটা ছাড়াও তপনের জ্ঞান চক্ষু খোলার আরেকটি দিক ছিল, আর একটা কারণ ছিল, সেটাও আমরা পড়ব। এটা ছাড়াও বলছে ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না এই রকম বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। অর্থাৎ সাধারণ মানুষ যেমনভাবে জীবন যাপন করে ঠিক তেমনভাবেই লেখকও জীবনযাপন করছে, এটা তপন দেখছে। এরপর মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই তপন এসেছে। কোন বিয়ে? ছোট মাসির বিয়ে। এই উপলক্ষেই তপন এসেছে। আর ছুটি আছে বলেই রয়ে গেছে, গ্রীষ্মের ছুটি রয়েছে, তাই বিয়ের উপলক্ষে এসেছে। তারপর গ্রীষ্মের ছুটি পড়ে গেছে গরমের, তারপর সে আর যায়নি মামার বাড়ি থেকে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। মেশোও নাকি গরমের ছুটি পেয়েছেন, তাই তিনিও শ্বশুর বাড়িতে এসেছেন। আর এখানেই তপনের সাথে তার ভালোভাবে আলাপ। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। তপনের নতুন মেশো একজন লেখক, তাই অহরহ বারবার, অহরহ মানে বারবার বা সব সময় একজন সত্যিকারের লেখককে দেখবার সুযোগ তার হবেই, কারণ তপনের মেশো সে, তাই তপনের সাথে সাক্ষাৎ তার হবেই। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। আর এই সুযোগে তপন বারবার অনুভব করতে পারবে, বুঝতে পারবে যে লেখক মানে কোনো নতুন জীব নয়, সে তপনের মতোই, তপনের বাবা, কাকা, মামার মতোই সাধারণ মানুষ, তপনের মতোই মানুষ। তবু তপনেরই বা লেখক হতে বাধা কি? এইবার অর্থাৎ ছোট মেশোকে দেখা মাত্র, ছোট মেশো যে সাধারণ মানুষের মতোই আচরণ করছে, সাধারণ মানুষ হয়েই যে তিনি লেখক হয়েছেন, এটা দেখা মাত্রই তপন মনে মনে ভাবছে যে তবে তপন অর্থাৎ তপন ভাবছে যে আমারই বা লেখক হতে দোষ কি? আমিই বা লেখক হতে পারবো না কেন? সাধারণ মানুষই তো লেখক হয়। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। ছোটো মেশো দুপুরের অর্থাৎ গরমের ছুটিতে রয়ে গেছেন, তাই দুপুরে একটু ঘুমাচ্ছেন, দিবানিদ্রা, দিনের বেলায় দুপুরে ঘুমাচ্ছেন। সেই সময় ছোটো মাসি কী করলো না, তাকে ওঠানোর জন্য ধাবিত হলো। কোন দিকে? সেই দিকে, মানে ছোটো মেশো যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরে ছোটো মাসি গেল। তপন অবশ্য না করে প্রবল আপত্তি করে, না মানে অনেক বড় আপত্তি, না তপন না করে আপত্তি করলো, কিন্তু কে শোনে তার কথা? অর্থাৎ ছোটো মাসি তার মেশো অর্থাৎ তার স্বামীকে অর্থাৎ তপনের ছোটো মেশোকে জাগাতে যাচ্ছে। তপন তাতে আপত্তি করেছিল যে মেশোকে জাগিও না, কিন্তু তার কথা ছোটো মাসি শুনল না।
ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। অর্থাৎ তপন একটি গল্প লিখেছে, সেই গল্পটি ছোট মাসি তার মেশোকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল। এই জন্য তপন প্রথম বাধা দিয়েছিল যে না, দেখানোর প্রয়োজন নেই, কিন্তু মাসি শুনল না। হইচই করে দিয়ে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে হইচই করে ছোট মাসি মেশোর ঘুম ভাঙিয়ে দিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত। অর্থাৎ এই যে ছোট মেশোর ঘুম ভাঙানো হলো, ছোট মেশোর ঘুম ভাঙানোর ফলে তপন কিছুটা বাধা দিলেও, প্রথমে না না বললেও, সে কিন্তু মনে মনে এটাতে যথেষ্ট আনন্দ অনুভব করেছিল। কারণ মুখে আ আ করলেও হয়, মুখে যাই বলুক সে, প্রথমে সে না বলেছিল কিন্তু আনন্দ পেয়েছিল। কারণ ছোট মেশো একজন লেখক, তাই তার লেখা যদি একজন সত্যিকারের লেখকের হাতে যায়, এটা যথেষ্ট আনন্দের। এইটা বুঝেই তপন প্রথমে না না করলেও কিন্তু সে মনে মনে আনন্দিত হয়েছিল, পুলকিত হয়েছিল। এরপর কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। তপন মনে মনে ভেবেছিল যে মাসি যে ছোট মেশোর কাছে, তপনের ছোট মেশোর কাছে নিয়ে গেল লেখাটা, এটা ঠিকই। কারণ এই যে তপন লিখেছে, একটা গল্প লিখেছে, সেই গল্প লেখার মূল্যটা যদি কেউ বোঝে, তাহলে তো একমাত্র মেশোই বুঝতে পারবে। কারণ মেশোই প্রকৃত লেখক, তার বই ছাপা হয়, আর কেউ তো বুঝতে পারবে না। তাই তপনের যথেষ্ট আনন্দ হয়েছিল। রত্নের মূল্য জহুরির কাছেই। একজন জহুরি, যিনি জহরত মণিমাণিক্য নিয়ে কারবার করেন, ব্যবসা করেন, সেই ব্যক্তি যেমন দেখা মাত্রই একটা আসল জহরত বা মণিমুক্তকে চিনে নিতে পারেন, ঠিক তেমনি এই ছোট মেশোও তপনের লেখার মধ্যে কতটা সারবস্তু বা ভালো দিক রয়েছে সেটা বুঝে নিতে পারবেন। এখানটা বুঝতে হবে রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হচ্ছে তপনের ছোট মেশোকে, রত্ন বলা হচ্ছে তপনের লেখা গল্পকে। এরপর একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে। অর্থাৎ তপনের গল্প যেই ছোট মাসি ঘুম ভাঙিয়ে তার মেশোর হাতে দিয়েছে, তারপরেই ছোট মেশো তপনকে ডাকে। বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। অর্থাৎ নতুন মেশো তপনের গল্প পড়া মাত্রই তপনকে প্রশংসা করে এবং সে বলল কি যে তোমার গল্প সুন্দর হয়েছে, দিব্যি হয়েছে, একটু মাত্র এডিট করতে হবে, কারেকশন করলেই এই গল্পটিকে ছাপতে দেওয়া যায়, ভালোই লেখা। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। তপন প্রথমে মনে করেছিল যে মেশো হয়তো ঠাট্টা করছে, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তপন। কিন্তু তপন যখন মেশোর মুখের দিকে তাকায়, দেখে মেশো কিছুটা আনন্দ অনুভব করেছে যে তপনের মতো ছোট ছেলেও একটা গল্প লিখে ফেলেছে। এটা দেখে সে, অর্থাৎ নতুন মেশো যথার্থ আনন্দিত হয়েছেন। আর এটা তপন যখন দেখছে, তখন তপনেরও মনে একটা আনন্দ জাগছে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। তপনের ছোট মাসি তখন বলল যে তুমি মানে নতুন মেশোকে বলছে তপনের ছোট মাসি, যে তুমি তপনের গল্পটিকে তাহলে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। অর্থাৎ মেশো, লেখক মেশো, সে তপনের গল্প ছাপিয়ে দেবে, এটাই তো মেশোর উপযুক্ত কাজ হবে, ছোট মাসি বলল। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এই নতুন মেশো তপনকে আশ্বাস দেয় যে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক, তার সাথে বেশ পরিচয় আছে, তিনি তার গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? তপনের এই গল্প লেখার কথাটা। বিকালের চায়ের টেবিলে কথাটি ওঠে। তপন যে একটি গল্প লিখেছে, এই কথাটি সকলেই চায়ের টেবিলে জানতে পারে। তারপর আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। সবাই তপনের গল্প শুনে হাসে যে তপন এই কদিনের ছেলে, সে আবার গল্প লিখলো, সেই গল্পও নাকি মেশো ছাপাতে যাবে, এটা কি ধরনের পাগলামি।
বা ছেলে মানুষই। এইটা শুনে সবাই হাসছে। তখন তপনের মেসো বলছে, না না, তপন লিখেছে, তপনের হাত আছে। হাত আছে মানে গল্প লেখার প্রতিভা আছে, যথেষ্ট প্রতিভা রয়েছে তপনের, তা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। এরপর চোখও আছে। চোখ আছে মানে দেখার চোখ আছে। তপন যে বাস্তবকে দেখেছে এবং সেই দেখাকেই লিখেছে, এটা যথেষ্ট প্রতিভা, এটা সবার থাকে না। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। এই সব মাল মশলা নিয়ে বসে মানে বলছে তপনের মতো বয়সের ছেলেরা বা তপনের মতো বয়সের ছেলেদের চিন্তা ভাবনায় সাধারণত যে দিকগুলো উঠে আসে, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ভয়ানক দুর্ঘটনার কথা, কোনো রাজা রানীর গল্প, এই সব কথাগুলো উঠে আসে। কিন্তু তপন এসব নিয়ে গল্প লেখেনি। তাই তপনের যথার্থ প্রতিভা রয়েছে, তপনের চোখও রয়েছে, অর্থাৎ বাস্তবকে দেখার চোখ রয়েছে। এটা দেখেই নতুন মেসো যথার্থ আনন্দিত হয়েছিল যে তপনের প্রতিভা রয়েছে, হাত রয়েছে, চোখও রয়েছে। হাত থাকা, চোখ থাকা মানে প্রতিভা থাকা। গল্প লেখার প্রতিভা মানে হাত, এবং দেখা অর্থাৎ বাস্তবকে দেখার প্রতিভা সেটা হচ্ছে চোখ। এরপর তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন কিন্তু সেই দিকে যায়নি, অর্থাৎ ওই সমস্ত মাল মশলা নিয়ে গল্প লেখেনি। সে রাজা রানীর গল্পও লেখেনি, খুন জখম অ্যাক্সিডেন্টের গল্পও লেখেনি। সে লিখেছে তার ভর্তি হওয়ার, স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের যে অভিজ্ঞতা, অনুভূতি ছিল, সেইটা নিয়ে লিখেছে। নিজের অনুভূতিকে গল্পের রূপ দেওয়া যথার্থ কষ্টসাধ্য, তাই ওর হবে, ও ভালো লিখেছে, এরকম একটা কমপ্লিমেন্ট বা একটা প্রশংসা দেয় তপনের ছোটো মেসো। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তপন অবাক দৃষ্টিতে তাকায়, অর্থাৎ তপনও বুঝতে পারিনি যে এত সুন্দর গল্প সে লিখে ফেলেছে। অর্থাৎ ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লেখা তপনের প্রথম গল্প যে এই রকম এত সুন্দর হবে সেটা তপন বুঝতে পারেনি। তাই তপন অবাক হয়ে যায় ছোটো মেসোর মুখ থেকে এই ধরনের কথা শুনে। তারপর ছুটি ফেরলো, তারপর ছুটি ফুরিয়ে গেল, অর্থাৎ শেষ হলো, গরমের ছুটি শেষ, মেসো গল্পটি নিয়ে চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে, কৃতার্থ হয়েছে অর্থাৎ তপন যেন এতদিনে সঠিক মূল্য পেয়েছে, তাই তার প্রচুর আনন্দ। এরপর তপন বসে বসে দিন গুনতে শুরু করে যে কবে তার গল্প ছাপা হবে, সেই সংবাদ কবে সে পাবে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। এই কথাটাই, কোন কথাটা, যে তার গল্প কবে ছাপা হবে, নতুন মেসো কবে তার গল্প ছাপিয়ে দেবে, সেই কথাটাই তপন রাত দিন যেন ভেবে চলে। তপনের ভাবনায় এই কথাটাই রাত দিন ঘুরে চলে। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই তপনের। তপন তো জানে যে গল্প জিনিসটা কী, গল্প জিনিসটা কত মজাদার, সেটা লেখার অক্ষরে ভেসে উঠবে, এটা কত ভালো সেটা তপন জানে। তাই সে দিন গুনতে থাকে। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। তপন সবই জানতো যে গল্প কত সুন্দর, গল্প ছাপানো হয়, গল্প পড়তেও ভালো, কিন্তু গল্প যে সাধারণ মানুষই লেখে, গল্প যে সাধারণ মানুষের অভিজ্ঞতা থেকেই উঠে আসে, নতুন কিছু নয়, এইটুকু শুধু তপন জানতো না। এইবার ছোট মেসোকে দেখে সেইটা সে জানলো, নতুন মেসোকে দেখে জানলো। সেটা কোনটা জানলো? যে গল্প মানুষই লেখে, এইটা তপন জানলো, আগে তার জানা ছিল না। তবে আর পায় কে তপনকে, তবে আর তপনকে পায় কে, পায় কে মানে তপনের দিকে তাকায় কে। তপন তো জানতে পেরে গেছে গল্প লেখে সাধারণ মানুষ, তপনও লিখতে পারে, সুতরাং তপনকে আটকাবে কে? দুপুরবেলা সবাই যখন দুপুরবেলা সবাই যখন ঘুমাতে গেছে, নিস্তব্ধ সারা বাড়ি, তখন তপন আস্তে একটি খাতা, অর্থাৎ হোম টাস্কের খাতা, যেটা বিয়ে বাড়িতেও সে এনেছিল, আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না,
এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। বলছে দুপুরবেলা এই যখন ছুটিতে সে মামার বাড়িতে ছিল তখন সে হোম টাস্কের খাতাটা আর একটা কলম সে এনেছিল। সেটা নিয়েই সে দুপুরবেলায় 3 তলার ছাদে উঠে যায় এবং সেখানেই সে নিস্তব্ধ অর্থাৎ শান্ত পরিবেশে একটি গল্প লিখে ফেলে। লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথা চুল খাড়া হয়ে উঠল। যখন তপন একটা আস্ত গল্প লেখার পর যখন নিজেই সেটাকে পড়ল তখন তপন নিজেও অবাক যে এ কি করেছে সে। তপনের সারা গায়ে যেন রোমাঞ্চ জেগে উঠল। এই রকম, অর্থাৎ তপন অবাক হলো। তপনের গায়ে কাঁটা দিচ্ছে, সারা গায়ে রোমাঞ্চ, তপনের চুল খাড়া হয়ে গেছে, চূড়ান্ত সারপ্রাইজড হয়ে গেছে তপন, অবাক হয়ে গেছে। এখানে সেই গল্পটা, অর্থাৎ যে গল্পটা মেসোমশাইকে দিয়েছিল সেই গল্পটা লেখার ইতিহাসটাই তুলে ধরা হচ্ছে। একটু আগে ফিরে যাচ্ছে আর কি, এটা আর কি একটু আগের ঘটনা, যে কিভাবে তপন গল্পটা লিখেছিল সেইটাকে লেখক বোঝাচ্ছেন। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপন নিজেই নিজেকে ভাবছে যে সত্যিই সে একটা গল্প তো লিখে ফেলেছে, এবার তাকে লেখক বলা যায় বই কি। হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে। দুধ দাঁড়িয়ে মানে তাড়াতাড়ি নিচে নেমে আসে। ছোটো মাসিকেই বলে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। অর্থাৎ ছোটো মাসির যে গল্পটা নিয়ে দুপুরবেলায় মেসোকে জাগাতে গিয়েছিল সেই গল্পটাই সে 3 তলার ছাদে বসে লেখে, তারপর নিচে তাড়াতাড়ি নেমে আসে এবং ছোটো মাসির হাতে দেয় যে একটা গল্প সে লিখে ফেলেছে দেখো। সেটা নিয়েই ছোটো মাসি তার মেসোর কাছে যায়। এখানে হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন, অর্থাৎ লেখক মেসোমশাইকে দেখে উদ্বুদ্ধ হয়ে তপন হোম টাস্কের খাতায় যে গল্পটা লেখে, সত্যিই একটা গল্প লেখে, লেখক হওয়ার যে আনন্দ, সেই আনন্দ থেকে তার একটা উত্তেজনা শুরু হয়। উত্তেজনা মানে একটা বিস্ময়বোধ, এইটা নতুন বিস্ময়বোধ, এই জন্যই সেটা বলা হয় যে ভয়ানক আনন্দ, ভয়ানক উত্তেজনা বলা হচ্ছে। নতুন, তার জন্যই ভয়ানক, কারণ এরকম অনুভব বা এরকম অনুভূতি তার আগে হয়নি। এরপর ছোটো মাসি ওর চিরকালের বন্ধু। ছোটো মাসি তপনের সাথে বেশ ভালো রকম মেশে, বন্ধুর মতো। বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী, 8 বছরের মতো ছোটো মাসি তার থেকে বড়, তবুও প্রায় বন্ধুর মতোই। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে, অর্থাৎ কাজেই তপন যখনই মামার বাড়ি আসে সব কিছু আদর আবদার সে ছোটো মাসির কাছেই রাখে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তাই তপন প্রথমেই এই যে গল্প লিখে ফেলেছে সে একটা, এই আনন্দের খবরটা সবার প্রথম সে ছোটো মাসিকে জানিয়ে দেয়, সর্বাগ্রে মানে সবার আগে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। অর্থাৎ তপন যে এরকম গল্প লিখেছে সেটা কারোরই বিশ্বাস হয়নি, এমনকি ছোটো মাসিরও নয়। তাই সে বলে বসে যে কোথাও থেকে টুকে দিসনি তো, তুই তো দারুণ লিখেছিস। এইখানটা তপন বলছে যে বিয়ে হওয়ার পর ছোটো মাসি একটু মুরব্বি হয়ে গেছে, মানে একটু গোছালো। আগে ছোটো মাসি যেভাবে মিশতো বন্ধুর মতো, এখন হয়তো সেভাবে মেশে না। তাই তপনের মনে হয়েছে যে একটু মুরব্বি হয়েছে, একটু বড় হয়ে গেছে। এরপর তপন বলছে, ছোটো মাসি, ভালো হবে না বলছি। তপন এবার ছোটো মাসিকে বলছে যে আমি কোথাও থেকে টুকিনি, এরকম কথা বললে ভালো হবে না। এরপর ছোটো মাসি বলছে, আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞাসা করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই। রোসো মানে থামো, থাম, এরকম, যে তোর মেসোমশাইকে দেখিয়ে আনি। এরপর কিন্তু গেলেনই যে কোথায় গল্পের সেই আঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি। এইখানে গল্পটা আবার বাস্তবে ফিরে আসছে। এত পর্যন্ত চললো গল্পটা কিভাবে লেখা হয়েছিল তার ইতিহাস।
অর্থাৎ ফ্ল্যাশব্যাক, ফিরে যাচ্ছে পিছনের দিকে আর কি, গল্পটা কিভাবে তপন লিখেছিল এবং কিভাবে মেসো এবং ছোটো মাসি এবং তারপর ছোটো মেসোর হাতে গেল। এটা এরপর তপন বলছে যে সেই যে ছোটো মেসো গেল, তা গেলই, কই কোনো পাত্তাই নেই আর। কোথায় গল্পের সেই আঁটো সাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও তপন যেন হাপিত্যেশ করছে যে কবে তার সেই গল্প ছাপা হবে, একদম আঁটো সাঁটো অক্ষরে ছাপা হবে, বই আকারে ছাপা হবে, এটা দেখার জন্য। এরপর চলে আসি, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে, হাঁ বাবা তোর হবে। তপনের বাড়িতে এরকম একটা কথাই হয়ে গেছে যে তপন কথাশিল্পী। কথাশিল্পী মানে যারা গল্প লেখেন, উপন্যাস লেখেন, তাদের বলা হয় কথাশিল্পী। সাহিত্যিক, কবি, এরকম নাম হয়ে গেছে তপনের ঘরে, এবং তাকে উঠতে বসতে অনেকেই ঠাট্টাও করছে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। কিন্তু এইসব ঠাট্টা তামাশা চললেও তপন থামেনি, সে গল্প লিখেছে, আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখেছে, লুকিয়ে লিখেছে, যেন নেশায় পেয়েছে। অর্থাৎ তপনকে যেন নেশায় পেয়ে গেছে, গল্প লেখার নেশা। মামার বাড়ি থেকে চলে আসার পর তপন লুকিয়ে লুকিয়ে 2-3টে গল্প লিখেছে। এখানে নেশা বলতে গল্প লেখার তার এই যে একাগ্র মনোনিবেশকে বোঝানো হচ্ছে। সব কাজ ফেলে তপন শুধু গল্পই লিখছে, এটাকে বলা হচ্ছে নেশায় পেয়েছে যেন। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়াশোনা শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে তপন, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। এরপর স্কুল টুল শুরু হয়ে গেছে, যথারীতি পড়াশোনার জীবনে ফিরে এসেছে তপন। প্রথম গল্পটি যে ছাপানো হয়েছে কি হয়নি এই নিয়ে সে আর কোনো প্রকার চিন্তাভাবনা করে না, সে হাল ছেড়ে দিয়েছে যে ওটি ছাপা হবে না। যে মেসোমশাই ফালতুই নিয়ে গেল, ছাপালো না তো, এরকম তার মনে একটা ধারণা জন্মে গেছে। তারপর হঠাৎই ঘটলো একটা ঘটনা। সেই ঘটনা কোন ঘটনা এখানে পড়ব। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। এরপর ছোটো মাসি আর মেসো একদিন তপনদের বাড়িতে বেড়াতে এলো এবং মেসোর হাতে একটি সন্ধ্যা তারা পত্রিকা। এইটা তপন দেখলো হঠাৎ। এখানে সেই ঘটনা বলা হচ্ছে তপনের ছোটো মাসি আর মেসোর আসার ঘটনাটাকে, সেই ঘটনা। এরপর তপন ভাবছি কেন, হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন। তপন বুঝতে পারছে না যে হাতে সন্ধ্যা তারা পত্রিকা কেন, তাহলে কি তার গল্প ছাপা হয়েছে, এরকম একটা সন্দেহ তার মনে উকি দিচ্ছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের যেন বুকের রক্ত ছলকে উঠলো এই সন্ধ্যা তারা পত্রিকাটা দেখে। ছলকে ওঠা মানে, বুকের রক্ত ছলকে ওঠা মানে, মেসোমশাই কথা দিয়েছিল যে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেবে। তাই মেসোমশাইয়ের হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখা মাত্র তপন নিজের আবেগকে যেন ধরে রাখতে পারছে না। এটা কি বলা হচ্ছে যে বুকের রক্ত যেন ছলকে উঠছে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তপন যে এতদিন যে দিনটার জন্য আশা করেছিল সেই দিনটা কি আজকেই চলে এলো? তপনের গল্প কি ছাপা হয়ে গেছে? কিন্তু তা কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? তপন তখন মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব হয় যে শ্রী তপন কুমার রায়ের লেখা গল্প প্রচুর ছেলের পড়বে, সন্ধ্যা তারা পত্রিকা সেটা প্রকাশ হবে এবং সেটি অনেক ছেলের হাতে হাতে ঘুরবে, সকলেই সেই গল্প পড়বে। এটা কি করে হয়? তপন যেন বিশ্বাস করতে পারছে না। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক মানে অবাস্তব। তপন মনে মনে ভাবছে যে এরকম অবাস্তব ঘটনাও কি ঘটে? তার লেখা অনেকজনের মাঝে ছড়িয়ে যাবে, এরকম ঘটনা কি ঘটতে পারে? তপন যেন বিশ্বাস করতে পারছে না। সত্যিই ছাপার অক্ষরে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাটাকে অলৌকিক বলা হচ্ছে। এটা তোমাদের প্রশ্ন পড়ে, লিখতে হবে এরকমভাবে। এরপর তপন ভাবছে তা ঘটেছে, সত্যিই ঘটেছে। হ্যাঁ, সত্যিই তো ঘটেছে, তাই তো ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায়। প্রথম দিন অর্থাৎ তপন যে গল্পটা লিখেছিল প্রথম দিন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা এবং অনুভূতিকে নিয়ে,
তিনতলা ছাদে বসে দুপুরবেলা, সেই গল্পটির নাম প্রথম দিন। এই গল্পের লেখক শ্রী তপন কুমার রায়। সূচিপত্রে, সন্ধ্যা তারা পত্রিকার সূচিপত্রে এই নাম লেখা। তপন দেখে যেন অবাক, তার বুকে রক্ত ছলকে উঠছে, তার বিশ্বাসই হচ্ছে না। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে। সারা বাড়িতে একটা শোরগোল পড়ে গেল যে তপনের লেখা গল্প ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। এই কথাটাও ছড়িয়ে গেল যে তপনের লেখক মেশো নাকি ছাপিয়ে দিয়েছে, অর্থাৎ তপনের লেখা গল্প লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। এইটা সারা বাড়ি ছড়িয়ে গেল। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বাহ চমৎকার, বারে চমৎকার লিখেছ তো। সবাই বলে, বাহ তপন যে এত সুন্দর গল্প লিখতে পারে, কই জানতাম না তো, খুব সুন্দর লিখেছে। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো, অর্থাৎ নেহাত কাঁচা লেখক, ছোট লেখক বা এই নতুন লেখক, তাই একটু কারেকশন করে দিয়েছি, এরকমটা মেশো বলে। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। মাসি বলে কি যে নতুন নতুন সবার একটু ভুলভ্রান্তি হয়, সেগুলো ঠিক করে নিলেই তো ঠিক। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? মেশোর কারেকশন করে দেওয়ার কথাটা। এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে সারা বাড়ি জুড়ে, যে তপনের ছোট মেশো নাকি তপনের গল্পকে কারেকশন করে দিয়েছে। এই কথাটা ছড়িয়ে পড়ল। এরপর চলে আসি পরেরটায়, দেখো এরপর এখানে চলে আসি, বাবা বলেন তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপাও হয়ে গেল। বাবা বলেন, তপনের বাবা বলল, তাই তো দেখি, না হলে এরকমভাবে একটা গল্প লিখলো আর ছাপা হয়ে গেল, এটি কি হয় নাকি? নিতান্তই মেশো কিছু কারসাজি করেছে, কিছু কারেকশন করেছে বই কি। মেজো কাকু বললেন, ওরকম একটি লেখক মেশো থাকলে মন্দ নয়, আমাদের থাকলে আমরাও নাকি চেষ্টা করে দেখতাম। অর্থাৎ মেজো কাকু বলল যে আমারও যদি এরকম একটি লেখক মেশো থাকতো যে গল্প ছাপিয়ে দেবে, তাহলে নাকি আমরাও গল্প লিখতাম। অর্থাৎ তপনের গল্পের মূল্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে সারা বাড়ি জুড়ে। ক্রেডিটটা পুরোপুরি পাচ্ছেন তপনের ছোট মেশো। এরপর ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি খায়। আত্মপ্রসাদ কথার অর্থ হচ্ছে নিজের মনের তৃপ্তি। নিজের মনের তৃপ্তি নিয়ে সে বসে বসে ডিম ভাজা চা খাচ্ছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। আজকে চায়ের টেবিলে আর অন্য কারোর কোনো কথা নেই, শুধু তপনের গল্প লেখার কথা আর নতুন মেশো যে কতখানি মহৎ, সেই কথাটাই চায়ের টেবিলে উঠছে। নতুন মেশোর মহত্বের কথা। এখান থেকে প্রশ্ন হয়, নতুন মেশোকে মহৎ বলা হচ্ছে কেন? না, সে তপনের গল্পকে ছাপিয়ে দিয়েছে, এই কারণে বলা হচ্ছে যে নতুন মেশো মহৎ। এরপর চলে আসি পরেরটায়। এরপর আমরা পরের অংশে চলে আসছি। দেখো, উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁতো? অর্থাৎ তপনের মেশো সত্যিই মহৎ মানুষ, এমন একটা ছেলের লেখা, কাঁচা লেখাকে তিনি নিয়ে গেছেন এবং নিজে জমা দিয়ে এসেছেন সন্ধ্যা তারা পত্রিকায়। না হলে কি তপনের গল্প ওই রকম একটা পত্রিকা ছুঁতো? ছুঁয়েও দেখতো না, তারা ছুঁড়ে ফেলে দিত। তাই তপনের মেশো সত্যিই মহৎ, এরকম একটা কথা বাড়িতে রটে যায়। অর্থাৎ তপনের লেখক মেশোমশাই নিজে গিয়ে সন্ধ্যা তারা সম্পাদককে তপনের গল্প দিয়েছেন বলেই তপনের গল্প ছাপা হয়েছে। এই কাজটা সত্যিই মহৎ বা মহত্বের কাজ, এরকম একটা প্রসঙ্গ সারা বাড়িতে ঘুরতে থাকে। এরপর তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। এই যে ছোট মেশোর কৃতিত্ব, ছোট মেশোর মহত্ব, ছোট মেশো ছাপিয়ে দিয়েছে, ছোট মেশো কারেকশন করে দিয়েছে, এই কথাগুলোর মধ্য থেকে যেন তপন কোথায় হারিয়ে গেল। তপনের কথা আর কেউ বলল না। তপন যে একটা গল্প লিখেছিল সেই কথাটা আর কেউ বড় করে বলল না। তপনের মেশোই এখানে প্রধান হয়ে উঠল। তপনের মেশোই নাকি গল্প নিয়ে গেছেন, সন্ধ্যা তারায় দিয়েছেন, তারপর সে গল্প ছাপিয়েছেন, কারেকশনও করে দিয়েছেন। সব ক্রেডিটটাই যেন ছোট মেশোর। তপন যেন হারিয়ে গেল। গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, যে ভয়ঙ্কর আনন্দ পাওয়ার কথা তপনের, সে আহ্লাদ খুঁজে পায় না। তপন যেন
বিমর্ষ হয়ে গেছে, সেই আনন্দ যেন তার আর নেই, কোথায় যেন তপন হারিয়ে গেছে। কারণ তার কথা কেউ বলছে না, সবাই ছোট মেশোর কৃতিত্বের কথা বলছে, তাই তপন মনে মনে একটু দুঃখ পায়। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি বাবা, তোর পেটে পেটে এত, বলছে তুই এত লিখে ফেলেছিস, তোর পেটে পেটে এত আছে, পেটে পেটে এত মানে তুই ভেতরে ভেতরে এত কিছু ভাবিস, এইটা তুই নিজের মুখে একবার পড়, মা বলল। তপনের মা এতক্ষণে বইটা নিজের হাতে পেল তপন, এতক্ষণ গোটা বাড়ি ঘুরছিল সবার হাতে হাতে, এবার তপন বইটা নিজের হাতে পায়। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি, সবাই শুনুক, তুই পড়। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, তপন যখনই পড়তে যায় দেখে এ কি, তপন অবাক, এসব কি পড়ছে তপন, এ কার লেখা, এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, আনকোড়া মানে নতুন, একদম নতুন, তপনের কাছে নতুন, তপনের অপরিচিত। অর্থাৎ তপন যে গল্পটা পড়তে যখনই যাচ্ছে তখনই সে বুঝছে এই গল্প তার নয়, নতুন গল্প, অন্য কেউ লিখেছে, শুধু তপনের নাম বসানো। এর মধ্যে তপন কোথায়, এর মধ্যে অর্থাৎ এই সন্ধ্যাতারা পত্রিকায় তপনের নামে ছাপানো গল্পের মধ্যে তপনের অবদান কই, তপনের লেখা গল্পটা কই, তপন কোথায়, তপনের লেখা কিছুই নেই। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়া কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন, নিজের পাকা হাতের মানে পাকা কলমে লিখেছেন। পাকা কলম মানে যথেষ্ট ভালো লেখা। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপন যেন বোবা হয়ে গেছে, যে এই কী পড়ছে, এটা তো তার গল্প নয়, শুধু তার নাম লেখা সূচিপত্রে, আর কিছুই নেই। তপনের মেশোই হয়তো সমগ্র গল্পটাকে নিজের মতো করে কারেকশন করে দিয়েছে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, পায়া ভারী এটা একটা প্রবাদ, পায়া ভারী মানে অহংকার। কেউ বড় কিছু সাফল্য পেলে তাকে মানে অহংকারী ভাবতে থাকে, এই থেকেই একটা প্রচলিত প্রবাদ আছে যে পায়া ভারী, অর্থাৎ পা ভারী, অহংকার, গুমর, এরকম। সবাই বাড়িতে বলে তুই পড়, নিজের লেখা পড়ছিস না, বড় অহংকার হয়েছে তোর, এরকম তপনকে শুনতে হয়। এরপর এখানটা পড়ব, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল, অর্থাৎ সকলে কি তপনকে তিরস্কার করে যে অতি আনন্দে তোর কথা বেরোচ্ছে না, নাকি তুই পড়তে পারছিস না, তোর অহংকার হয়েছে, কোনটা? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ তপন কি পড়ছে তপন কিছুই জানে না, কারণ তপন লেখেনি তো গল্পটা, তপনের ছোট মেশো লিখেছে, শুধু তপনের নাম। এই লেখা বাড়িতে ধন্যি ধন্যি পড়ে গেল, এবং আর একটা কথা উঠলো যে তপনের মেশো নাকি গল্পটা ছাপিয়ে দিয়েছে, এই কথাটা বাড়িতে থেকে গেল, অর্থাৎ একটা স্ট্যাম্প পড়ে গেল যে তপনের গল্প ছাপা হয়েছে ঠিকই, কিন্তু তার মেশো ছিল বলে, না হলে ছাপা হতো না, না হলে তপনের গল্পকে গিয়ে ছুঁয়ে দেখতো না, ছুঁড়ে ফেলে দিত। এরপর তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠতে গিয়ে শার্টের তালাটা তুলে চোখ মোছে, শার্টের তলাটা খুলে অর্থাৎ তার জামাটা খুলে সে চোখগুলো মোছে, সে কেঁদে ফেলেছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপন ভাবে আজকের দিনটা তার সবচেয়ে খারাপ দিন। কিছুক্ষণ আগেই তপন ভেবেছিল আজকের দিনটা সবচেয়ে আনন্দের দিন, সেই আনন্দ কখন মাটিতে মিশে গেল, দুঃখে পরিণত হয়ে গেল। তপন বুঝতে পারল যে আজকের দিন সবচেয়ে খারাপ দিন। তপন চোখ মুছছে, কাঁদছে, কেন তা জানে না তপন, কেন তার দুঃখের দিন তপন মনে মনেও জানে না, নিজেও জানে না। এরপর শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এই দুঃখ পাচ্ছে, কাঁদছে এবং মনে মনে দিব্যি করে নেয়। সংকল্প মানে দিব্যি করা, দিব্যি করে বলে, মনে মনে দিব্যি করে, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হোক না হোক। অর্থাৎ তপন যদি এর পরেও কোনো গল্প লেখে এবং সেটা ছাপাতে চায়, তপন নিজে গিয়ে দিয়ে আসবে, কোনো মেশোর সাহায্যে সে গল্প ছাপাবে না। তপন এটা মনে মনে যেন শপথ করে নেয়। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের গল্প ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ তপন এই কথাটা মেনে নিতে পারছে না যে অমুক গল্প ছাপিয়ে দিয়েছে, না হলে তপনের গল্প কেউ ছুঁতো না, ছুঁড়ে ফেলে দিত। এই কথাটা তপন শুনতে পারবে না, তাই সে নিজে গিয়ে
গল্প দিয়ে আসবে কোনো পত্রিকার অফিসে, তাতে তার গল্প কেউ ছুঁড়ে ফেলে দেখ তবুও ভালো। এটা তপন মনে মনে শপথ করে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা গল্প পড়তে না হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। অর্থাৎ নিজের গল্প, নিজের নামে লেখা গল্প, নিজের লেখা গল্পের বদলে অন্য কারোর গল্প পড়তে হচ্ছে, অর্থাৎ নিজের ক্রেডিট যেন কিছুই নেই। এইটা সবচেয়ে অপমানের, তপনের কাছে মনে হচ্ছে সবচেয়ে অপমানের এটা। অর্থাৎ নিজের গল্প পড়তে গিয়ে অন্য কারোর লেখা পড়ার মতো দুঃখ, অপমান কিছুই ছিল না, এটা তপন মনে করছে। তার লেখক সত্তা, সেও যে একটা লেখক বা লিখেছিল, কিছু একটা লিখেছিল, সেইটাকে অপমান করা হলো। এইটা দেখেই তপন যেন অপমানিত হলো, প্রচণ্ড দুঃখ পেল এবং তার জ্ঞানচক্ষু খুলে গেল আরেকবার। কি জ্ঞানচক্ষু খুলল? যে লেখক হওয়া যায় কি করে, এই জ্ঞানচক্ষুটা তার খুলল। দুবার তার জ্ঞানচক্ষু খুলে যায়। এই হয়ে গেল মোটামুটি গল্পের ব্যাখ্যা, পুরো লাইন ধরে ধরে। এই ভিডিও যাদের ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য।